হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিউ গ্রাফিক্স 2.0। আজকে এই ভিডিওতে আমি দেখাবো স্কেচওয়্যার RC5 এর পর কোন কোন আপডেট ভার্সনে এখানে লেটেস্ট যে আপডেট ভার্সনটা আছে সেই ভার্সনটাতে আসলে কী কী ফ্যাসিলিটিগুলো এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, কী কী ফিচার আপডেট আসছে। RC5 এর পরে এখন পর্যন্ত কোনো রিলিজ ভার্সন বের না হলেও এর প্রতিদিন কিন্তু কিছু না কিছু ডিবাগ ভার্সন অলরেডি বের হতে থাকে। তো আমি সেরকমই একটা ডিবাগ ভার্সন ব্যবহার করছি, যেটা আসলে গত পরশু দিনে এটা আসলে আমি পেয়েছি, আজকে 29 তারিখ মে। তো সেক্ষেত্রে এটা আসলে প্রতিদিন নতুন নতুন আপডেট ভার্সন রিলিজ হতে থাকে, যেগুলো আসলে টেস্ট ভার্সন বলা যায়, ফাইনাল রিলিজ না। এটা আসলে যখন অ্যাপ্লিকেশনগুলো পরিবর্তন করা হয় তখন এটা রিলিজ করা হয়। তো এখানে বেশ কিছু ফ্যাসিলিটি থাকে, তবে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে একটা সতর্কতা অবলম্বন করবেন। সেটা হলো আপনি আপনার ডেটাগুলো আগে থেকে ব্যাকআপ করে নেবেন, কারণ অ্যাপ্লিকেশনের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে আপনার যে প্রজেক্ট আছে সেটা আসলে ক্র্যাশ হয়ে যেতে পারে, বা আপনি চাইলে সেই প্রজেক্টটা ড্যামেজ হয়ে যেতে পারে যদি আপনি এরকম কোনো ফাংশন ব্যবহার করেন যেটা আসলে পুরোপুরি বিল্ড হয়নি, বা হয়তো এরকম ডেভেলপারের কোনো ভুলের জন্য এটা হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য আগে থেকেই আপনার প্রজেক্টগুলোকে ব্যাকআপ করে রাখবেন, যাতে যদি কোনোভাবে প্রজেক্টগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেইগুলো আপনার ফোনে ইম্পোর্ট করে নিতে পারেন। তো বেসিক্যালি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি, তবে এটা একটা ওয়ার্নিং। তো এখানে বেশ কিছু ফ্যাসিলিটি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আইকনগুলো কিন্তু পরিবর্তন হয়েছে RC5 এর তুলনায়। তাছাড়া এখানে থিমের পরিবর্তন হয়েছে, এখন আমরা চাইলে দুটো থিম ব্যবহার করতে পারবো। বেসড অন দেখতে পাচ্ছেন সিস্টেম, আমাদের এখানে ডার্ক মোড দেওয়া আছে সিস্টেমের। তো এটা আমরা চাইলে এখানে লাইট এবং ডার্ক অটোমেটিক চেঞ্জ করাতে পারি সিস্টেমের যে থিম অনুযায়ী। এরপর এখানে আছে আমরা ম্যানুয়ালি অ্যাপ্লিকেশনের থিম চেঞ্জ করতে পারি, যেমন দেখতে পাচ্ছেন এখানে লাইট থিম এবং ডার্ক থিম। এগুলোর মধ্যে কিন্তু আরও একটা বিষয় আপনি যে লক্ষ্য করবেন সেটা হলো এটার যে ম্যাটেরিয়াল ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ এখানে ইউআই ডিজাইনগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে এবং এটাকে অনেকটা স্মুথ পারফর্ম করার জন্য এটাকে আসলে কিছুটা মডিফিকেশন করা হয়েছে। বাকি ফ্যাসিলিটিগুলো আগের মতোই আছে, কিছু কিছু বিষয়ে চেঞ্জ হয়েছে। এখানে ব্লক ম্যানেজারের ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে, পারফরমেন্সগুলো চেঞ্জ হয়েছে, এবং এখানে যে ব্লক মডিফিকেশনের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো কিন্তু এখানে কিছুটা আপডেট হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আপনি এখানে চাইলে ব্লক বেসড এখানে ইম্পোর্ট করাতে পারবেন যদি কোনো প্যাকেজকে ইম্পোর্ট করাতে চান। অর্থাৎ আমরা যখন ইম্পোর্ট ইভেন্টে গিয়ে ইম্পোর্ট করাতাম সেটা আর করতে হবে না, অটোমেটিক্যালি আপনি এখান থেকে ব্লক তৈরি করার সময় এটা ইম্পোর্ট করে নিলে আমাদের কাস্টম ইম্পোর্ট করানোর কোনো প্রয়োজন হবে না। তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো এখানে যুক্ত হয়েছে। তাছাড়া লকেট রিডারের কিছু ইউআই চেঞ্জ হয়েছে, বাকি সমস্ত কিছু একই রকম আছে, এখানে বেসিক তেমন কোনো চেঞ্জেস হয়নি। তো আজকের এই প্রজেক্টে আমি বেসিক কিছু ধারণা দেবো স্কেচওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয়, কী কী কাজে কোন কোন অপশনগুলো ব্যবহার করে সেগুলো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তার সাথে ফিচার আপডেটগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেস্ট ভার্সন এখানে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা হয়নি, যেটা আসলে একটা অনলাইন স্টোর। এখানে আপনি দেখতে পাবেন সমস্ত ধরনের স্কেচওয়্যার প্রজেক্টগুলো আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা এখন পর্যন্ত পুরোপুরি বিল্ড হয়নি, আপনি এখানে ওয়ার্নিং দেখতে পারেন। তো এখানে যে ওয়ার্নিংগুলো আছে এটা আপনি চাইলে দেখতে পারেন। এখানে আপনি ইন্টারনেট কানেকশন অন থাকলে এখান থেকে স্কেচ হাবের যে এপিআই আছে সেটা ফেস করে এখানে সেই প্রজেক্টগুলো আপনি দেখা যায় আর কি, এবং আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো এইটা আসলে এখানে ফিচার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এখন পর্যন্ত পুরোপুরি করা হয়নি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট লিস্ট, যার এখানে কিছু
বেসিক ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন শর্ট লিস্ট। আপনি চাইলে এখন প্রজেক্টগুলোকে শর্ট লিস্ট করতে পারবেন আপনার হিসেব অনুযায়ী। এটা অনেক আগেই হয়েছে, তবে আমি একসাথে দেখাচ্ছি। তাছাড়া RC5 এর তুলনায় এখানে দেখতে পাচ্ছেন ভার্সন নেম চেঞ্জ করার জন্য নতুন ভার্সন কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। আর এখানে আছে প্রজেক্ট নেম। এখানে যদি আমি কোনো প্রজেক্ট নেম দিয়ে এটাকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করি, তাহলে এর প্রজেক্টের সমস্ত ইন্টারফেস এখানে আপনি দেখতে পাবেন, যেমন আগের মতোই আছে। এখানে ইভেন্ট ভিউ, এরপরে অন্যান্য বিষয়, তবে একটা নতুন অপশনস এখানে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ উইজেট। তো এখানে এটা WIDGET উইজেট আই থিঙ্ক। তো এটার মানে হলো উপকরণ। তো এই উপকরণ আপনি চাইলে এখানে তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এখানে যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে ডেট অ্যান্ড টাইম পর্যন্ত। আমি চাইলে এখানে নতুন আরেকটা অপশন এখানে তৈরি করে নিতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন উইজেট নেই, এখানে আমি দিলাম হাই। এরপর টাইপ ক্যাটাগরি আমি চাইলে এখান থেকে যেগুলো তৈরি করা আছে সেগুলোর মধ্যে রাখতে পারি, বা আমি নতুন একটা এখানে নতুন একটা ক্যাটাগরির নাম লিখলাম হাই লেআউট। তো এখানে আমরা যখন লিখবো, এরপর এখানে আমরা অ্যাট্রিবিউট দেবো, টাইপ আসলে এটা কোন টাইপের হবে সেইগুলো। তো আমরা এখান থেকে চাইলে লিখতে পারি বাটন টাইপ, অর্থাৎ আমরা যখন এখানে এডিটরে ভার্চুয়ালি এডিট করব আমাদের লেআউটগুলো, তখন আসলে কোন স্ট্রাকচারে দেখা যাবে সেইটা আসলে এখানে বলতে হবে। এখানে মোর ইনফরমেশনে গিয়ে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। যদি আমাদের অন্য কারো ডেভেলপারের থেকে তৈরি করা থাকে, সেক্ষেত্রে আমরা এটা ডাইরেক্টলি এখানে ইম্পোর্ট করতে পারি। তো জাস্ট সেভে ক্লিক করব, তখন আপনি দেখতে পাবেন এখানে আমাদের নতুন একটা উইজেট যুক্ত হয়ে যাবে। এটা হয়তো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে হয়তো সেভ হয়নি, আমরা পুরোপুরিভাবে এটাকে ফিল আপ করে নিই। এখানে আমরা লেআউট টাইপ দিলাম, এরপর এখানে হাই লেআউট, হাই লেআউট ক্যাটাগরি দিলাম, সেভ। এরপর এখানে অ্যাট্রিবিউট দেবো। তো এখানে আমরা কোনো কিছু একটা টেক্সট দিয়ে দিই র্যান্ডমলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাই লেআউট এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু গ্রিড হিসেবে ব্যবহার করেছিলাম, এই জন্য এখানে গ্রিড দেখা যাচ্ছে, তবে এর যে অ্যাট্রিবিউট আছে এর ভিতরে কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাবো। জাস্ট আমরা সোর্স কোডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো, অর্থাৎ আমরা কাস্টম লেআউট চাইলে এখানে তৈরি করতে পারি। আবার এটা আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে দেখতে পাচ্ছেন এর যে আইকন আছে, আগে একটা ডিলিট আইকন ছিল, কিন্তু এখন এটা কিন্তু পরিবর্তন করা যায় এবং অন্যান্য বেশ কিছু অপশন এখানে যুক্ত হচ্ছে, যেমন এডিট, এক্সপোর্ট, ডিলিট ইত্যাদি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, বা আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই সেক্ষেত্রে এক্সপোর্টে ক্লিক করেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আরও বেশ কিছু আপডেট এখানে আসছে। ইন্টারনাল আপডেট তো আছেই, যেমন স্কেচের ভিতরে বিভিন্ন লাইব্রেরি এগুলো কিন্তু আপডেট হয়েছে, বিশেষ করে অ্যাডমোব, ফায়ারবেজের কিছু লাইব্রেরি এখানে আসলে পরিবর্তন করা হয়েছে। আর এখানে আপনি টেক্সট ভিউতে দেখতে পাবেন, যদি আমরা এখানে সিলেক্ট করি টেক্সট ভিউর উপর, তাহলে এখানে আরেকটা নতুন আইকন দেখা যাচ্ছে, ডিলিট আইকন। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ডিলিট করার না করেও জাস্ট আমরা অনেক ফাস্ট কাজ করতে পারবো। এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তাছাড়া এখানে আপনি দেখতে পারেন এখানে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আগের মতোই আছে। আর এখানে যদি আমরা কোনো প্রজেক্টকে বিল্ড করি, তখন আমরা এখানে নতুন একটা অপশন দেখতে পারবো, অর্থাৎ সিগনেচার
ফাইলের যে সিগনেচার আছে সেটা চেক করার একটা নতুন অপশন এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট দেখতে পাচ্ছেন বিল্ড লাস্ট বিল্ড ইনস্টল লাস্ট বিল্ড এপিকে। এটা যখন আমরা দেখতাম তো এর নিচে আমরা এরকম কোনো অপশনস এখানে দেখতাম না। জাস্ট এখানে নতুন একটা অপশন তৈরি হয়েছে, শো এপিকে সিগনেচার। এটা অনেক আগের টেক্সট ভার্সনে রিলিজ হয়েছিল, কিন্তু আমি যেহেতু প্রথমবার এই ভিডিওটা এই চ্যানেলে তৈরি করছি, সেই ক্ষেত্রে আমি এটা এই নতুন ফিচারের সাথেই আপনাদের সাথে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফাইলের সিগনেচারগুলো দেখতে পাবো, অর্থাৎ আমাদের যে ফাইল জেনারেট হচ্ছে তার সিগনেচার। আর তাছাড়া এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এক্সএমএল এডিটর, এটা আসলে নতুন যুক্ত হয়েছে। তো আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এখানে আমরা লেআউট নিলাম কিছু, এই যে লেআউটগুলো আমরা নিলাম, এখন ডাইরেক্ট এক্সএমএল এডিটরে গিয়ে আমরা এটাকে কপি করে নিতে পারি। এখন এটাকে আমরা কাট করে নিয়ে এটা সেভ করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু এরর আসছে। তো এখন আমি জাস্ট এটা আসলে পুরোপুরি কাট হয়নি, কারণ আমি এটাকে একদম এমটি রাখতে পারবো না, একদম খালি রাখতে পারবো না। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেআউট, এখানে জাস্ট আমাদের যে রুট লেআউটটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে এখানে অন্য কিছু নেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্য কোনো কিছু নেই। জাস্ট আমরা সোর্স কোড দেখতে পারবো এবং সোর্স কোডের এই যে ডাইরেক্টলি আমরা এটাকে এডিট করতে পারবো। এখন কীভাবে এডিট করবো, জাস্ট আমরা আগে যে কোডটা পেস্ট করেছিলাম সেটা এখানে কপি করেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে এখানে সেভ করে দেব। তো এই যে পুরো ইন্টারফেসটা, এটা কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। আর এই যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো লেআউট প্রিভিউ। লেআউট প্রিভিউতে ক্লিক করে আপনি কিন্তু লেআউটটা কীরকম হবে সেটা দেখতে পাবেন। তো এইটা কিন্তু একটা নতুন ফিচার এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। আর এখানে রিলোড কালার থিমগুলো আপনি এখানে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে ম্যাটেরিয়াল লাইব্রেরির এখানে একটা অপশন চলে আসবে যা আপনি ডাইরেক্টলি এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এমটি লেআউট ছিল, কিন্তু এখানে আমাদের এরকম ছিল, কিন্তু এখানে জাস্ট এগুলো আমি পেস্ট করে দিলাম। তো আমি চাইলে ডাইরেক্টলি এখানে আমাদের টেক্সট ভিউর যে প্রপার্টি আছে, টেক্সট ভিউ প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো এখানে আপনি ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টলি কিন্তু আমাদের প্রপার্টিগুলো চেঞ্জ করা হয়ে গেছে। তো এখান থেকে অনেক সময় চেঞ্জ করতে কিছুটা হ্যাসেল পোহাতে হয়, কারণ এখান থেকে চেঞ্জ করা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। যারা বিগিনার তাদের জন্য এটা অনেক উপকারী, কিন্তু আপনি যেহেতু অনেক ফাস্ট কাজ করবেন, অনেক প্রফেশনালি অনেকগুলো একসাথে কাজ করবেন, সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি এডিট করেন ডাইরেক্টলি কোড এডিটরের মাধ্যমে, সেই কোডগুলো আপনি কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং অনেক দ্রুত গতিতে কোডগুলোকে কনফিগার করতে পারবেন। তো আপনি কোডিং এবং উইদাউট কোডিং দুইভাবেই কিন্তু এখন স্কেচুয়ারে আপনি কিন্তু প্রোগ্রাম করতে পারছেন। অর্থাৎ আপনি চাইলে কোডিংয়ের মাধ্যমে করতে পারবেন, আবার আপনি চাইলে ভার্চুয়াল এডিটরের মাধ্যমে এখান থেকেও কিন্তু ইউআইগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন। আরেকটা এখানে যে পরিবর্তন এসেছে সেটা হলো বাইন্ডিং। অর্থাৎ আপনি চাইলে এখন লেআউটগুলোকে বাইন্ড করতে পারবেন। তো আমি আপনাকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমি একটা টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউ নেওয়ার পর সেটাকে আমি সেট টেক্সট এর একটা ব্লক ইউজ করব, যাতে আমি আপনাকে এক্সাম্পলটা দেখাতে পারি। তো এখানে আমি টেক্সট ভিউ 1 কে সিলেক্ট করলাম, আর এখানে আপনি দেখতে পাবেন বাইন্ডিং ডট টেক্সট ভিউ 1 ডট সেট টেক্সট। অর্থাৎ আমাদের যে এই প্রজেক্টটি আছে, এই প্রজেক্টটি কিন্তু আমাদের বাইন্ডিং অন হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনি দেখতে পাবেন মেইন বাইন্ডিং এবং সোর্স কোডের ভিতরে কিন্তু কিছু পরিবর্তন এখানে আসছে। এই পরিবর্তনগুলো, এই যে অপশনটা, এটা কিন্তু বাই ডিফল্ট আপনি অন্যান্য যে প্রজেক্ট আছে বা অন্যান্য যে অ্যাপ্লিকেশনস আছে সেখানে কিন্তু বাই ডিফল্ট এটা ইনেবল হয় না। জাস্ট এখানে প্রজেক্ট কনফিগারেশনে ক্লিক করে আপনি চাইলে এটাকে অন বা অফ করতে পারেন। তো এই অপশনটা
এখানে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে এবং কিন্তু ডাইরেক্টলি এটা কিন্তু ইনেবল হয়ে যায় যখন আমরা কোনো প্রজেক্টকে তৈরি করি। তবে এটা আগে ছিল না, এখন এই ফেসিলিটিটা ওপেন হয়ে যায় অটোমেটিক। এই জন্য আগে যেমন দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ 1.setText এটা ব্যবহার করতেন, যদি ওরকম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি বাইন্ডিংটাকে অফ করে দেবেন। আর যদি আপনি চান নতুন পদ্ধতিতে এই কাজগুলো করতে সেক্ষেত্রে এখানে binding.textview.setText এরকম ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে যে প্রপার্টি নাম ব্যবহার করবেন বা আইডি ব্যবহার করবেন, এই আইডির সাথে সামনে বাইন্ডিং অপশনটা লিখতে হবে, অর্থাৎ বাইন্ডিং ডট এরপরে আপনি আপনার প্রপার্টিগুলো লিখতে পারেন। তো এইগুলো ছিল বেসিক কিছু আপডেট। তাছাড়া ব্লগের ভেতরেও কিন্তু বেসিক অনেক কিছু আপডেট হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আপনি চাইলে কোনো প্লেটকে ডাইরেক্টলি সার্চ করতে পারবেন। এটা অতটা অ্যাডভান্স না, তবে আপনি যে প্লেটগুলো আছে এগুলো সার্চ করে নিতে পারেন। যেমন আমি এখানে ওয়েব লিখলাম, এখানে কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন, কারণ এটা শুধুমাত্র প্লেট এর সার্চ করে। অর্থাৎ এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো প্লেট, এগুলো হলো ব্লগ। তো আমরা প্লেট শুধু সার্চ করতে পারবো, ব্লগ সার্চ করতে এখানে পারবো না। তো এখানে আপনি প্লেটগুলোকে দেখতে পারেন। জাস্ট আমি এখানে ভিউতে ক্লিক করলে এখানে প্লেটগুলো শুধু ভিউর যে প্লেট আছে সেটা দেখা যাবে। এখন প্রশ্ন হলো আবার আগের অবস্থানে কীভাবে ফিরে যাবো? তো সার্চে ক্লিক করলে এখানে রেস্টোর নামের একটা বাটন চলে আসবে, এখানে ক্লিক করলে আবার আগের অবস্থানে আমি ফিরে আসতে পারবো। এই ছিল ব্লগের ভেতরে কিছু আপডেট। তাছাড়া এখানে আপনি দেখতে পাবেন সব আইকনগুলোই প্রায় মেটেরিয়াল আইকনে পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এখানে যে আইকনগুলো আছে এগুলো কিন্তু ইউআই ডিজাইন হিসেবে পরিবর্তন করা হচ্ছে। আরেকটা যে বিষয় এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এর যে লাইব্রেরি আছে, লাইব্রেরি ফাংশনগুলো এগুলো কিন্তু লাইব্রেরি ম্যানেজারের ভিতরে নিয়ে আসা হয়েছে। আগে এই ম্যানেজারগুলো এখানে ছিল, তবে এটাকে লাইব্রেরি ম্যানেজারের ভিতরে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন লোকাল লাইব্রেরি এখানে আছে এবং নেটিভ লাইব্রেরি এখানে, এবং এক্সক্লুড বিল্ট ইন লাইব্রেরিজ এই অপশনটা অনেকে ব্যবহার করতে পারে না। এর কারণ এই অপশনটা ব্যবহার কিসের জন্য করা হয়? অনেক সময় আছে আমরা ম্যাটেরিয়াল লাইব্রেরি ইউজ করি কিন্তু আমাদের সমস্ত লাইব্রেরি প্রয়োজন পড়ে না। আমরা যদি এখানে জাস্ট এটাকে অন করে দিই তাহলে এর সাথে অনেকগুলো লাইব্রেরি একসাথে এখানে চলে আসে। অর্থাৎ আমাদের যদি কোনো লাইব্রেরি এখানে প্রয়োজন না হয়, মনে করুন আমি কোনো কাস্টম ম্যাটেরিয়াল লাইব্রেরি এখানে লোকাল লাইব্রেরিতে ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে এটাকে আমার ইনেবল করতে হলে তাহলে এর সাথে কিন্তু একটা ম্যাটেরিয়াল লাইব্রেরি চলে আসে, যেটা কিনা অনেক ওল্ড ভার্সন বা অনেক পুরনো ভার্সনের। তো সেই ভার্সনটাকে আমরা এখানে সরিয়ে ফেলতে পারি। জাস্ট আমরা যদি এখানে এটাকে ইনেবল করি, এরপরে এক্সক্লুড ভার্সন এখানে যদি ট্যাপ করি, এক্ষেত্রে আমরা এখানে সার্চ করে সেই লাইব্রেরিটাকে কিন্তু এক্সক্লুড করে ফেলতে পারি। অর্থাৎ আমি এখানে যেগুলো সিলেক্ট করবো সেগুলো আমাদের প্রজেক্টে যুক্ত হবে না। আর এখানে মনে রাখবেন, আপনি এই ভার্সনগুলো লেটেস্ট ভার্সন যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে লোকাল লাইব্রেরি ব্যবহার করতে হবে, অর্থাৎ লোকাল লাইব্রেরি যে অপশন আছে সেখানে ব্যবহার করতে হবে। তবে এখান থেকে আপনি খুব সতর্কতার সাথে আপনার যে ফাইলগুলো প্রয়োজন হবে না সেগুলোই ডিলিট করবেন। তো এগুলো ডিলিট করার পর সেভে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপর এটা ইনেবল করা থাকবে। এরপর আপনি বিল্ড করলে এই প্রজেক্টের এই লাইব্রেরিগুলো ছাড়াই কিন্তু বিল্ড হবে। আপনি এখানে দেখতে পারেন 118টা লাইব্রেরি এখানে যুক্ত হওয়া, তার মধ্যে 27টা কিন্তু আমি সরিয়ে ফেলেছি। অর্থাৎ এতে কিন্তু আপনার ফাইল অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্স একটু ভালো থাকবে এবং অ্যাপ্লিকেশনটার যে সাইজ আছে অনেকটা কমে যাবে। তো যদি আপনি কম সাইজের মধ্যে, একদম কম সাইজের মধ্যে প্রফেশনালি সফটওয়্যার ডেভেলপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মডিফিকেশন আপনার করার প্রয়োজন পড়বে। তবে আপনি যদি না জেনে থাকেন যে আপনি কী করছেন, কিভাবে এটা কাজ করে, সেক্ষেত্রে আপনি এটা টাচ না করলেই হবে। তো এখন যদি আমি এটাকে বিল্ড করি তাহলে আমার অ্যাপ্লিকেশনে কিছু এরর আসতেও পারে আবার নাও আসতে পারে। এটা ডিপেন্ড করে, যদি আমি অ্যাপ্লিকেশনে ওই লাইব্রেরিগুলো ব্যবহার করি এবং এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার কিন্তু এরর চলে আসবে। তো এখানে কোনো এরর আসে নাই, কারণ আমি যে লাইব্রেরিগুলো এখানে বিল্ড করেছি সেইগুলো কিন্তু আমাদের কোনো কাজে ছিল না, বা এখানে 180টা যে লাইব্রেরি আছে সেটা কিন্তু আমাদের কাজে লাগবে না। তো আমরা চাইলে এটাকে আরও
করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাক্টিভিটি এটা কিন্তু রিমুভ করে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু আমার এখন ইরর চলে আসতে পারে, কারণ আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেখানে কিন্তু অ্যাক্টিভিটি কল করা হয়েছে। এরপর ড্রয়ার এটা কিন্তু আমাদের নেই, আমরা কিন্তু ড্রয়ার ইউজ করিনি, তো এটা আমরা ড্রয়ার লেআউট যদি আমরা ইউজ না করে থাকি সেক্ষেত্রে আমাদের এটা এখান থেকে সরিয়ে ফেললে কোনো সমস্যা নেই। তাছাড়া ইমোজি টু এগুলো যদি আপনার ব্যবহার না হয়ে থাকে তাহলে আপনি এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন এখান থেকে। যেমন অথেন্টিকেশন, ফায়ারবেজের যে বিভিন্ন ডেটাবেস, ডেটা সেট, এগুলো আমি চাইলে এখান থেকে জাস্ট সরিয়ে ফেলতে পারি। যদি আপনি ইমেজ এর সাথে গিল্ডের সাথে ব্যবহার করতে চান, জেসন ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে সরাবেন। আর যদি করে থাকেন তাহলে এখানে কিন্তু আবার ইরর চলে আসবে। তো আমরা দেখি এখন আমাদের ইররটা আসে কিনা। তো এটা ইররটা আসতেও পারে, নাও আসতে পারে, এটা ডিপেন্ড করে আপনার প্রোগ্রামের উপর। যেহেতু আমরা এখানে আমাদের ইরর আসার কথা, আমাদের এটা ক্র্যাশ করার কথা আই থিঙ্ক। তো এটা ক্র্যাশ করেনি, কারণ আমরা একদম খালি একটা ইন্টারফেস নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমরা এই অ্যাক্টিভিটির যত ফাইল আছে সেগুলো যদি আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিই, তো এগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের ইরর আসতে পারে, অনেক ক্ষেত্রেই আমাদের ইরর আসতে পারে। তো এই যে যদি আমরা এরকম করে থাকি এবং দেখি যে আমাদের ইররটা চলে আসছে, তাহলে এখানে আমরা রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করলে এটা পুরোপুরি রিসেট হয়ে যাবে এবং আনটিক করে এখান থেকে বের হয়ে যাব। তাহলে কি হবে, আবার এই যে লাইব্রেরিগুলো আছে সেইগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা আবারও যুক্ত হয়ে যাবে। তো আমাদের প্রজেক্টটা আবারও ঠিকমতো কাজ করা শুরু করবে। তো এই ছিল এখানকার বেসিক কিছু বিষয়। আর এরপরে আছে লোকাল লাইব্রেরি। লোকাল লাইব্রেরিতে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে একটা নতুন একটা অপশন যোগ হয়েছে, স্কিপ ডাউনলোডিং সাব ডিপেন্ডেন্সি। অর্থাৎ আমরা যে এখানে ডিপেন্ডেন্সির লিঙ্কটা দেবো, অর্থাৎ ডিপেন্ডেন্সি যে এখানে আমি লিখবো, সেই ডিপেন্ডেন্সির জন্য এর সাথে সম্পর্কযুক্ত অন্য যত ধরনের লাইব্রেরি আছে তা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। আর আমরা যদি না চাই শুধুমাত্র একটা লাইব্রেরি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে স্কিপ ডাউনলোডিং সাব ডিপেন্ডেন্সি এখানে ক্লিক করে ডাউনলোড করলে শুধুমাত্র একটা লাইব্রেরি ডাউনলোড হবে, যে লাইব্রেরিটা আমরা এখানে লিখেছি। কিন্তু এটা যদি আনটিক করে দিই তাহলে এই লাইব্রেরির সাথে প্রয়োজনীয় সমস্ত লাইব্রেরি এখানে কিন্তু যুক্ত হওয়া শুরু হবে। আর এটা কিন্তু ডাউনলোড অনেক বেশি সময় লাগবে, তবে এটা কিন্তু অনেক সময় ইরর চলে আসতে পারে, কারণ অনেক ডিপেন্ডেন্সি কিন্তু ডাউনলোড এখানে হয় না, বা এখানে আসলে অনেক ডিপেন্ডেন্সি কিন্তু ডাউনলোড করার সময় ইরর আসতে পারে। তো এই জন্য যদি দেখেন ইরর আসে, সেক্ষেত্রে আপনি এটাকে টিক করে তারপরে একটা একটা করে আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি সমস্ত যে লাইব্রেরিগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করবেন। তাছাড়া এখন ডাউনলোড করতে যদি আপনার এখানে লাইব্রেরিতে অনেক বেশি পরিমাণে লাইব্রেরি থাকে, সেক্ষেত্রে কিন্তু লোডিং এরকম যে দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে, এই লোডিং কিন্তু অনেক টাইম লাগবে, কারণ এখন এখানে ফাংশনালিটি কিছুটা পরিবর্তন হয়েছে, যার জন্য এই ফাংশনালিটি নতুন যে যুক্ত করা হয়েছে তাতে কি হয়, আপনার যে লাইব্রেরির সাইজ আছে এই সাইজগুলো কিন্তু কাউন্ট করা হয়, একের পর এক কাউন্ট করার জন্য এখানে কিন্তু টাইম অনেক বেশি লাগে। তো এই ছিল লোকাল লাইব্রেরির ব্যাপারে। এরপরে এখানে বেসিক কিছু বিষয় আছে যেগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, তবে আগের মতোই আছে। এখানে শ্রিঙ্কিংয়ের প্রো গার্ডকে সরিয়ে ফেলা হয়েছে এবং R8কে বাই ডিফল্ট রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা R8, তবে এটা আমার জন্য একদমই আসলে ভালো বিষয় না, কারণ প্রো গার্ড আমার ফোনে ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হয় না। তবে যদি আমি R8 ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার প্রোগ্রাম কিন্তু বিল্ড হয় না, এখানে মেমোরি ইস্যু চলে আসে। অর্থাৎ আমাদের যে মেমোরি জাভা মেমোরি আছে ওইটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, অর্থাৎ আমার ফোনে এই R8 কিন্তু চলতে পারে না, অর্থাৎ আমার ফোনের যে পারফরমেন্স তাতে R8 চলতে পারে না। তো এগুলো কিন্তু এই জন্য আমার কাছে এই শ্রিঙ্কিংয়ের এই ফ্যাসিলিটিটা একদম ইউজলেস। তবে আপনাদের ফোনে যদি এটা ভালোভাবে কাজ করে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন।
আমি যখন কোনো বড় প্রজেক্ট ইউজ করি তাহলে কিন্তু এই শ্রিঙ্কিংটা ক্র্যাশ করে যায়। আর এর সবথেকে বড় প্রবলেমটা হলো মেমোরি প্রবলেম। তাছাড়া এখানে বেশ কিছু ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে, ইউআই চেঞ্জ করা হয়েছে, তবে আগের ইনফর্ম ফাংশনগুলোই আছে, তবে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এবং তাছাড়া আছে এখানে কমান্ড ব্লক, এখানে আপনি ডাইরেক্টলি কোনো কিছু ইম্পোর্ট করাতে পারবেন। যদি কোনো লাইব্রেরিতে কেউ যদি কোনো আপনার এখানে যে প্রজেক্ট আছে সেখানে যদি কোনো কাস্টম ব্লক ব্যবহার করে থাকে তাহলে এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করে কাস্টম ইম্পোর্ট করে নিতে পারবেন। এটা আপনার জন্য অনেক ভালো। এই জন্য আপনাকে ওই ডেভেলপারের কাছে যে ব্লকগুলো আছে সেগুলো বারবার চাইতে হবে না, আপনি জাস্ট প্রজেক্ট থেকেই ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপরে এখানে আরেকটা ফাংশন এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা হলো এক্সএমএল কমান্ড। আপনি যেমন কমান্ড ব্লক ইউজ করতেন, আমি আপনাকে যদি একটু মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে দেখাই, কমান্ড ব্লক আপনি এখানে কম্পোনেন্টের ভিতরে পেয়ে যেতে পারেন, বা এখানে আপনি কাস্টম ব্লকের ভিতরেও মোর ব্লকের ভিতরে এখানে পেয়ে যাবেন, যেমন এক্সএমএল কমান্ড ব্লক, জাভা কমান্ড ব্লক ইত্যাদি ইত্যাদি। সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে কিন্তু যুক্ত করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কমান্ড এখানে যুক্ত করার অপশন চলে আসছে, এবং এখানে আমরা যতগুলো ফাইল আছে সেগুলো কিন্তু দেখতে পাবো। অর্থাৎ এখানে কিন্তু আমার কিন্তু অনেক সুবিধা হবে এগুলোকে কোনো কিছু কমান্ড করে ইনসার্ট, রিপ্লেস, অ্যাড এগুলো করার জন্য। তো এই ফ্যাসিলিটিটা এখানেই আসলে এখান থেকে করলে অনেক ভালো হয়, কারণ আপনি কোন অ্যাক্টিভিটির ভিতরে কোন কমান্ড ব্লকটা ইউজ করেছেন সেটা অনেক সময় মনে থাকে না, আর এই জন্য এখানে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারলে অনেক ভালো হয়। এবং এখানে আপনি যদি এর আগে কোনো প্রজেক্টে কমান্ড ব্লক ইউজ করে থাকেন তাহলে সেই কমান্ডগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনার কমান্ডগুলো পরিবর্তন করা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া এখানে বেসিক তেমন কোনো কিছু চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা বাটন যুক্ত হয়েছে, যা আপনার টেক্সট বা ফন্ট এগুলোকে আসলে ডাইরেক্টলি ইম্পোর্ট করানোর জন্য। তো আপনি চাইলে কালেকশন থেকেও কিন্তু এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন আপনার কালেকশন। তো এই হলো বেসিক কিছু বিষয়। আরও কিছু বিষয় হয়তো আমি মিস করেছি, যা বলা হয়নি, তবে সেইগুলো আপনি হয়তো বুঝতে পারবেন এই বিষয়গুলো। বাকি সমস্ত কিছু একই রকম আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে এর যে পরিবর্তন করা হয়েছে সেটা হলো পারফরমেন্স, এবং এর ভেতরে কিছু বাগস আছে সেগুলো ফিক্স করা হয়েছে, তবে এখনও বাগস আছে। এবং এখানে লেআউট কিছুটা পরিবর্তন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিলেটিভ লেআউট এখানে যুক্ত করা হয়েছে। আর তাছাড়া আমরা যদি কনভার্টে ক্লিক করি তখন এখানে দেখতে পাবেন নতুন একটা ড্রপ ডাউন মেনু এখানে যুক্ত করা হয়েছে। এখান থেকে আমরা চাইলে কাস্টম কিছু নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে কাস্টম যে ডেটা আছে এখানে কিন্তু আমরা কনভার্টে ক্লিক করে আমাদের টাইপ করতে হবে না, আমরা জাস্ট আমাদের কোনো কিছু কনভার্ট করার প্রয়োজন পড়লে এখান থেকে আমরা নিতে পারি, যেমন রিলেটিভ লেআউট, ফ্রেম লেআউট ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে আমাদের এখানে ওরকমভাবে আগে করা যেত না, তবে এখন করা যায়। আর এখন আমরা ডাইরেক্টলি রিলেটিভ লেআউট ব্যবহার করে কিন্তু ইউজ করতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে চলে আসছে। তাছাড়া এখানে নতুন একটা যে বিষয়টা আমার অনেক বেটার মনে হয়েছে সেটা হলো, দেখতে পাচ্ছেন আমি যদি কোনো এখানে লেআউট নেই আর এটাকে আমি যদি কনভার্ট করি রিলেটিভ লেআউটে, তাহলে দেখতে পাচ্ছেন এটার যে আইকন আছে আইকনটা কিন্তু লিনিয়ার লেআউট বা এই যে লেআউট আছে সেটার আইকনে দেখা যাচ্ছে। তবে এটাকে আমরা সেভ করে যদি এখান থেকে কোনো কোড, সোর্স কোড পরিবর্তন করি এবং এটাকে সেভ করি, 1 মিনিট, আমি এখানে কোনো ডেটা ইনসার্ট করলাম এবং সেভ করলাম। সেভ করার পর যখন আমি এটাকে আসবো তখন এখানে দেখবো আমাদের আইকন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা আমি যখন এখানে পরিবর্তন করেছিলাম রিলেটিভ লেআউট, সেক্ষেত্রে এখন কিন্তু আপডেট হয়ে রিলেটিভ লেআউট তৈরি হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আশা করি নতুন অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে অনেকেই বুঝছেন। যদি এটা আপনি ডাউনলোড করতে না পারেন
সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানালে আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে আপনি প্রতিদিন নতুন নতুন ভার্সনের অ্যাপ্লিকেশন স্কেচওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারবেন নতুন প্রতিদিন এভরিডে কিন্তু নতুন ভার্সন তৈরি হয়, সেগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দেবো। তবে এজন্য আপনাকে কমেন্ট করতে হবে যাতে আমি বুঝতে পারি আপনারা কতজন এই বিষয়টা সম্বন্ধে জানতে আগ্রহী। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।